এবার সরাসরি ইউনূস সরকারকে অবৈধ সরকার বলার সাহস করল কালের কণ্ঠ পত্রিকা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কোনো রাগঢাক নেই, কোনো ইশারা ইঙ্গিত নেই। একেবারে দিনের আলোতে প্রকাশ্যে দেশের একটি বহুল প্রচলিত দৈনিক পত্রিকা সেই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ট্যাগ দিল। যে সরকারের হাত ধরে দেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন এসেছিল, আজকে বিএনপি বুঝতে পারছে সংবিধান পরিবর্তন না করে তারা কত বড় একটি ভুল করেছে। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার আসলেই অবৈধ। আর অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ মানে পুরো বিএনপি সরকারও অবৈধ, কারণ বিএনপি সরকারের নির্বাচনের ব্যবস্থা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। খবরটি প্রকাশের সাথে সাথেই পুরো দেশে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভাইরালে এই নিউজটি নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনীতির আঁতুড়ঘর সব জায়গায় এখন একটাই আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এই সাহস তারা কোথায় পেল? কি তাদের আসল উদ্দেশ্য? রাজনীতিতে তো কোনো কিছুই বিনা কারণে ঘটে না। আজকে আমরা আপনার রাজনীতির এই পর্বে একদম নিরপেক্ষ জায়গা থেকে পুরো ঘটনাটির চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। কি বলেছেন, কেন বলেছেন, আর এই শব্দগুলোর পেছনে লুকিয়ে থাকা মাস্টার প্ল্যান বা মেগা ষড়যন্ত্রটা আসলে কি? চলুন খোলস ছেড়ে আসল সত্যটা বের করে আনা যাক। শুরুতেই আমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবেই বুঝতে হবে, মিডিয়া বা গণমাধ্যম কখনোই শূন্যে ভাসমান কোনো বস্তু নয়। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে একটি খুব প্রচলিত কথা আছে, যাকে বলা হয় কর্পোরেট পলিটিক্স নেক্সাস, অর্থাৎ কর্পোরেট এবং রাজনীতির সেই অশুভ আতাত। কালের কণ্ঠ পত্রিকাটির ব্যাকগ্রাউন্ড বা পেছনের ইতিহাস আমরা সবাই জানি। এটি মূলত বসুন্ধরা গ্রুপের একটি প্রকাশনা, যারা কিনা গত 15 বছর ধরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম বড় সুবিধাভোগী এবং অর্থদাতা। সোজা বাংলায় বললে কালের কণ্ঠ বরাবরই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার মতো একটি পত্রিকা। তাদের পলিসি, তাদের নিউজ এডিটিং সবকিছুই পতিত ফ্যাসিস্ট রেজিমের পারপাস বা উদ্দেশ্য ছাপ করে আসছে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, দেশের নতুন নির্বাচিত সরকার এসেছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাচ্ছেন। তাহলে এতদিন পর 2026 সালের এই মার্চ মাসে এসে হঠাৎ করেই ইউনূস সরকারকে অবৈধ বলার পেছনের লজিকটা আসলে কি? এখানে শুরু হচ্ছে আসল পলিটিক্যাল মাইন্ড গেম বা মানুষতাত্ত্বিক যুদ্ধ। এই পুরো ষড়যন্ত্রের পেছনের আসল অঙ্কটা খুব দারুণভাবে বিশ্লেষণ করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার হাসনাত আবদুল্লাহ। তিনি একটি চমৎকার লজিক্যাল সমীকরণ বা ইকুয়েশন দাঁড় করিয়েছেন। লজিকের ভাষায় একে বলা হয় ন্যায়ানুমান। হাসনাত খুব সোজা বাংলায় বলেছেন, কালের কণ্ঠ আজকে ইউনূস সরকারকে অবৈধ লিখল। এর মানে কি দাঁড়ায়? হিসেবটা খুব সহজ। ইউনূস যদি অবৈধ হন, তাহলে সেই ইউনূস সরকারের অধীনে দেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেটিও অবৈধ। আর নির্বাচন যদি অবৈধ হয়, তবে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও অবৈধ। বুঝলেন তো রাজনীতির চালটা? আন্তর্জাতিক রাজনীতিতে এটাকে বলা হয় ডোমিনো ইফেক্ট বা ডোমিনো তত্ত্ব। আপনি যদি সারিবদ্ধভাবে দাঁড় করানো ইটের প্রত্যেকটাকে ধাক্কা দেন, তাহলে শেষের ইটটাও আপনা আপনি পড়ে যাবে। কালের কণ্ঠ আসলে সরাসরি তারেক রহমানকে বা বর্তমান বিএনপি সরকারকে পুরোপুরি অবৈধ বলার সাহস করতে পারছে না। তাই তারা ইউনূস সরকারকে টার্গেট করেছে, কারণ ইউনূসের বৈধতা বাতিল করতে পারলেই বর্তমান নির্বাচিত সরকারের বৈধতা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। হাসনাতের মতে তার মানে কালের কণ্ঠের কাছে এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এই ভয়ঙ্কর ডোমিনো থিওরিটা ব্যাখ্যা করার পর হাসনাত আবদুল্লাহ সরাসরি বিএনপিকে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অতএব হে বিএনপি, কালের কণ্ঠ গঙের কোলে উঠা বসো না, বসুন্ধরা গঙের তোলানো দেখে খুশিতে বাকবাকুম হইও না। আমাদের দেশের রাজনীতিতে একটা বড় সমস্যা হলো রাজনৈতিক সরলতা। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন কর্পোরেট মিডিয়াগুলো খুব দ্রুত ভোল পাল্টে ফেলে। তারা নতুন সরকারকে তেল মারতে শুরু করে, তাদের ভালো ভালো কাজের গুণগান গায়। একে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় উৎপাদিত সম্মতি। এই কর্পোরেট হাউসগুলো এখন বর্তমান বিএনপি সরকারকে হয়তো নানাভাবে তোষামত করছে, কিন্তু হাসনাত পরিষ্কার করে বলে দিয়েছেন, এদের আসল মাতৃদেবী বা গডফাদার সেই শেখ হাসিনাই ছিলেন, আছেন এবং থাকবেন। বাংলায় একটি খাঁটি প্রবাদ আছে, কয়লা ধুলে ময়লা যায় না। এই কর্পোরেট মিডিয়াগুলোর চামড়া হয়তো পাল্টেছে, কিন্তু ভেতরের রক্ত এখনও সেই ফেসিবাদের মধ্যেই রয়ে গেছে। হাসনাত খুব কড়া ভাষায় মনে করে দিয়েছেন, সুযোগ পেলেই এরা বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করবে, আবারও তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে দেশ ছাড়া করার প্লট বা ব্লুপ্রিন্ট তৈরি করবে। তাই এখনই সাবধান হতে হবে।
সাপের লেজে পা দিয়ে সাপকে বন্ধু ভাবার মতো বোকামি রাজনীতিতে দ্বিতীয়টি নেই। এবার চলুন এই ইস্যুটিতে আরেকজন রাজনৈতিক বিশ্লেষকের অত্যন্ত আবেগী এবং গভীর একটি বিশ্লেষণ বা পার্সপেক্টিভ থেকে ঘুরে আসা যাক। এই বিশ্লেষক কোনো কাঠখোট্টা রাজনৈতিক নন, বরং সাধারণ জনতার পালস বা আবেগটা তিনি খুব দারুণভাবে ধরেছেন। তিনি আমাদের ফিরিয়ে নিয়ে গেছেন সেই ঐতিহাসিক দিনটিতে, অর্থাৎ ৮ আগস্ট ২০২৪। ফ্যাসিজম রেজিমের পতনের পরদিনগুলোর কথা একবার মনে করে দেখুন, যখন দেশে কোনো সরকার নেই, প্রশাসন ভেঙে পড়েছে, রাস্তায় কোনো পুলিশ নেই, চারদিকে এক অদ্ভুত শূন্যতা এবং অনিশ্চয়তা। এমন পরিস্থিতিকে বলা হয় পাওয়ার ভ্যাকুম বা ক্ষমতার শূন্যতা। এমন একটি সময়ে ৮ আগস্ট একজন অতি সাধারণ নাগরিক হিসেবে এই বিশ্লেষক টিভির সামনে বসেছিলেন। টিভিতে দেখাচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতারা এয়ারপোর্টে রিসিভ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি প্যারিস থেকে উড়ে এসেছেন দেশের হাল ধরতে। সেই মুহূর্তে দেশের কোটি কোটি মানুষের মনে হয়েছিল আকাশ থেকে বুঝি কোনো জাদুকর নামছেন, তার হাতের জাদুর কাঠির ছোঁয়ায় এক নিমিষেই সব পাল্টে যাবে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সব রাতারাতি ঠিক হয়ে যাবে। একজন মানুষকে ঘিরে এমন বিশাল পাহাড়সম স্বপ্ন এবং প্রত্যাশা বাংলাদেশের ইতিহাসে এর আগে খুব কমই দেখা গেছে, যেখানে মানুষ নেতার কোনো আইনগত পদের চেয়ে তার ব্যক্তিগত আভা বা ক্যারিশমার উপর বেশি ভরসা করেছিল। কিন্তু সেই বিশ্লেষক একটি দারুণ চমকপ্রদ বিষয় তুলে ধরেছেন। দেশের মাটিতে পা রেখেই প্রফেসর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে এমন একটা কথা বলেছিলেন যা তখন অনেকের কাছেই খুব অদ্ভুত লেগেছিল। তিনি বলেছিলেন, আমার কথা যদি আপনারা না শুনেন তাহলে এখানে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে বিদায় দেন। ভাবুন তো অবস্থাটা, তিনি সরকারে বসতে এসেছেন, সব ক্ষমতাই তো তার হাতে ন্যস্ত হয়ে যাচ্ছে, আর তিনি এসেই এমন এক শর্ত জুড়ে দিচ্ছেন যা তার কথা মতোই সবাইকে চলতে হবে। বিশ্লেষক বলছেন, তখন এই কথাটা সবাইকে আশ্চর্য এবং অনেকটা স্বৈরাচারের মতো মনে হয়েছিল। কিন্তু রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা শিল্প বড়ই নির্মম। আজ ১.৫ বছরেরও বেশি সময় পার হয়েছে। ২০২৬ সালের এই বাস্তবতায় দাঁড়িয়ে সেই কথার মর্মার্থ বা আসল অর্থ বোঝা যাচ্ছে। যখন একটি দেশ খাদের কিনারায় থাকে, তখন ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবেলার জন্য একজন নেতার হাতে নিরঙ্কুশ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকতে হয়, না হলে বিভিন্ন গোষ্ঠীর চাপে সংস্কার সম্ভব হয় না। ইউনূস হয়তো সেদিন সেটি বোঝাতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছেন যে তাকে সামনে রেখে অনেক নিজস্ব ফায়দা লোটার চেষ্টা করবে, অর্থাৎ তিনি আগেই এই মিডিয়াগুলো সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। দর্শক, তাহলে শেষ হিসাবটা কী দাঁড়াচ্ছে? কালের কণ্ঠের এই অবৈধ ট্যাগিং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা খুব ভালো করে জানে যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের প্রতি মানুষের ঘৃণা এখনও তাজা, তাই তারা সরাসরি ফ্যাসিজমের পক্ষে কথা বলতে পারছে না, তাই ভিন্ন পথ ধরেছে। তারা মানুষের এই বিপ্লব পরবর্তী হতাশা আর যে প্রত্যাশা পূরণ না হওয়ার ক্ষোভ, সেটাকেই পুঁজি করে রেখেছে। তারা প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, তারপর সেই সরকারের অধীনে হওয়া নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহ যে সমীকরণটি দেখিয়েছেন এবং যে সতর্কবার্তা দিয়েছেন, আপনি কি তার সাথে একমত? আপনি কি সত্যিই মনে করেন যে কালের কণ্ঠ এবং বসুন্ধরা গ্রুপ এখনও সেই পতিত ফ্যাসিস্টদের এজেন্ডাই বাস্তবায়ন করে যাচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।